নমস্কার, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আজ, এবং আমাদের মনে হলো যে রুবি জেনারেল হসপিটালের পক্ষ থেকে একটা ছোট আলোচনা আমাদের স্পেশালিস্টদের সাথে করাই উচিত হেপাটাইটিস অ্যাওয়ারনেস নিয়ে। কারণ হেপাটাইটিস অনেক ধরনের হয় এবং হেপাটাইটিসের জন্য মানুষের জীবন অনেকভাবে অ্যাফেক্ট হয় এবং অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হয়। এবং তার জন্যই আজকে আমার সাথে আছেন ডক্টর এ কে পাল, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল। আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য যে হেপাটাইটিস অ্যাওয়ারনেস কতটা জরুরি এবং হেপাটাইটিস কাদের হতে পারে এবং কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, নিজের কাছের মানুষদেরও সুরক্ষিত রাখতে পারি। ওয়েলকাম টু দ্য এপিসোড ইন টকস উইথ স্পেশালিস্ট দিস হেপাটাইটিস ডে। নমস্কার স্যার, অনেক স্বাগত। থ্যাংক ইউ আজকে আমাদের সাথে কথা বলার জন্য। প্রথমেই স্যার যে প্রশ্নটা করব যে হেপাটাইটিস বলে যে রোগটি কাদের হতে পারে, হু আর অ্যাট রিস্ক অফ হেপাটাইটিস? এখনই কথা হচ্ছিল যে হেপাটাইটিস অনেক রকমের হয়, কিন্তু আজকে আমাদের ডিসকাশন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। খুব ইম্পর্টেন্ট জিনিস। ভাইরাল হেপাটাইটিস যে কোনো কারোই হতে পারে, যারা ইমিউন নয় বা যাদের ভ্যাকসিনেশন করা হয়নি তাদের যে কেউ অ্যাফেক্টেড হতে পারে। তার মধ্যে আবার ভ্যাকসিনেশন সবাইকারই দেওয়া যায় না, বা ভ্যাকসিনেশন সবাইকার সব ভাইরাল হেপাটাইটিসের জন্য আবিষ্কার হয়নি। কিন্তু যারা অ্যাফেক্টেড হতে, যাদের ইমিউনিটি কম আছে তাদের অ্যাফেক্টেড হতে পারে। হেপাটাইটিসের মধ্যে আমাদের দু রকম ভ্যারাইটি হয়। একটা হচ্ছে ফুড এবং ড্রিঙ্কস অ্যাডমিনিস্টার্ড হেপাটাইটিস, সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। আর যেটা প্যারেন্টালি অ্যাডমিনিস্টার্ড হেপাটাইটিস, সেটা হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড সি। ওরালি মিডিয়েটেড যেগুলো, সেগুলো খাবার এবং লিকুইড তরল এর সঙ্গে আমরা যা নিই তার সঙ্গে ঢোকে। তো সুতরাং এই ব্যাপারে সচেতন না থেকে আমরা কীরকম ধরনের ফুড ইনটেক করছি, স্ট্রিট ফুড খাচ্ছি কিনা বা গুড কোয়ালিটি অফ ফুড আমরা নিচ্ছি কিনা, তাহলে পরে এইভাবে এবার রিস্ক যদি খারাপ হয় তাহলে রিস্ক বেড়ে যেতে পারে। আর দ্বিতীয় কথা যে হেপাটাইটিস বি অ্যান্ড সি, যেটা প্যারেন্টালি ট্রান্সমিটেড হেপাটাইটিস, সেটা রক্তের মধ্যে দিয়ে ঢোকে, ইনজেকশন বা কোনো ব্লাড কন্ট্যাক্ট, ব্লাড প্রোডাক্টস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যেটা ফাইনালি ব্লাডের মধ্যে দিয়ে যায়, ব্লাডের কন্ট্যাক্টে হয়, সেগুলো ব্যাপারে সতর্ক থাকলে সেগুলো হবে না, কিন্তু এগুলোর মধ্যে কন্ট্যাক্টে এসে গেলে হতে পারে। আমাদের অনেকেরই এখন হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন আমরা নিয়ে ফেলেছি, সুতরাং আমরা সম্ভবত অনেকটাই প্রোটেক্টেড আছি। কিন্তু হেপাটাইটিস সি এর ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি, সুতরাং হেপাটাইটিস সি আমাদের যে কোনো কারণে হয়ে যেতে পারে যদি আমরা সতর্ক, বা যেগুলো দিয়ে ট্রান্সমিটেড হতে পারে সেগুলো যদি আমাদের মধ্যে ঢুকে না যায়। তাহলে স্যার যদি আমি বলি, আপনি যেটা বললেন এ আর ডি এর ক্ষেত্রে ফুড বিভিন্ন ধরনের খাবার ইনটেক থেকে হতে পারে, তো সেই ক্ষেত্রে কীরকম খাবারকে অ্যাভয়েড করা বা একটু খাচ্ছি যখন ভেবে চিন্তে খাওয়া, যে কী খাবার খাচ্ছি, কীরকম খাবার থেকে আমাদের একটু দেখে রাখতে হবে নিজেদেরকে? যেমন হোমমেড ফুড ইজ অলওয়েজ বেস্ট। এবং যদি আমরা কাউকে দিয়ে আনিয়ে নিই, যেমন যেগুলো ফুড সাপ্লাই করে, আমি নাম বলবো না, নাম বলা উচিত নয়, সে যারা কেরিয়ার করে দিয়ে যায় মোটরসাইকেলে করে, যারা 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে যারা প্রমিস করে, সেই সব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না সেখানকার ফুড কোয়ালিটি কীরকম বা কীরকমভাবে প্রিপেয়ার করা হচ্ছে, কীরকমভাবে সেগুলো প্যাকিং করা হচ্ছে। তো অটোমেটিকলি সেখান থেকে রিস্ক থেকেই যায়, যেগুলো ফুড রিলেটেড হেপাটাইটিস এ বা ই হতে যাচ্ছে। কোনো সময় আউটব্রেক হয় এগুলো, যখন কোনো একটা সোর্স সেখানে কন্টামিনেটেড হয়ে যায়, কিন্তু যেখানে কন্টামিনেটেড হয়ে যায় তার প্রথম দিকটা বোঝে না, তখন সেগুলো সাপ্লাইড হয়ে যায় এবং আমাদের খেয়ে একটা ছোটো কমিউনিটির মধ্যে সেটা অনেকেরই হয়ে যায়। সেই জন্যে সেটা একটা ছোটো ছোটো আউটব্রেক হতে থাকে। তো এই একটা হলো যেটা হচ্ছে খাবারের মধ্যে দিয়ে যায়। তারপরে আমরা স্ট্রিট ফুড নেব কি না, বা কোনো একটা স্টল, বাইরের আউটসাইড স্ট্রিট কোনো স্টলে কোনো লিকুইড বিক্রি হচ্ছে, সেগুলো আমি খেয়ে নিলাম কি না, কোনো কাটা ফল আমরা খেয়ে নিলাম কি না, এইগুলো দেখে সতর্ক থাকতে হবে। আচ্ছা, বেশ। কোয়ালিটি অফ ফুড এবং কোথা থেকে খাচ্ছি, কীরকমভাবে তৈরি হচ্ছে, সমস্তটাই খুব ইম্পর্টেন্ট হেপাটাইটিস প্রিভেনশনের ক্ষেত্রে। কিছু কি কমন মিথ বা মিসকনসেপশনস আছে হেপাটাইটিস নিয়ে, যে না ছোঁয়াচে এটা সেটা, যেগুলো পেশেন্টদের মধ্যে সাধারণত দেখা যায়, যেগুলোকে কমব্যাট করা খুব ইম্পর্টেন্ট? একটা হচ্ছে যেগুলো
অনেকেরই এরকম মিসকনসেপশন থাকে, যদি হেপাটাইটিস এ এবং ই হয় তাদের হয়তো আমরা টাচ করলে বা ছুলে বা একই সঙ্গে এক বিছানায় শেয়ার করলে আমাদের হয়ে যাবে, তা নয়। এগুলো যেহেতু ফুড রিলেটেড, ফুড মিডিয়েটেড হবে, সুতরাং আবার সেই ফুডগুলো যদি তাদের সাপোজ একজনের হয়েছে, আমি তার সঙ্গে যদি খেতে এক টেবিলে বসে খাই, তাহলে আমার কি হতে পারে না। বা একই টয়লেট যদি শেয়ার করি তাহলে আমাদের হবে না, এরকম। আচ্ছা, কিন্তু এই মানে ভুল ধারণাগুলো অনেকের মধ্যেই দেখা যায়। হ্যাঁ, পেশেন্টকে অনেক সময় বাড়ির লোকেরাই অনেক সময় অ্যাভয়েড করে বা অতিরিক্ত বেশি আইসোলেট করে রাখে, সেগুলো অনেক সময় দরকার হয় না, কারণ ওটা আরো মানসিকভাবে পেশেন্টকে। হ্যাঁ, সেটা ঠিক। সিমটমসের কথা যদি বলি, কি করে বুঝবো যে হেপাটাইটিস হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, একটা চেকআপের জন্য যেতে হবে? সিমটমস কি? হেপাটাইটিস হলে, ভাইরাল হেপাটাইটিস হলে প্রথম সিমটম হচ্ছে, তো সে যেদিন থেকে অসুস্থ হবে সেদিন থেকে সে নিজে একটা বুঝতে পারবে যে তার একটা অসুখ হয়েছে। তারা প্রথমে তার একটা আনইজিনেস হবে, অ্যানোরেক্সিয়া হবে, একটু জ্বর মনে হবে, তো বডি এক হতে পারে। তারপরে হয়তো ফ্র্যাঙ্ক জ্বর হলো 1-2 ডিগ্রি, তারপরে দেখা যাবে সে বললো হয়তো ইউরিনটা ডিপ ইয়েলো হচ্ছে, তাও কেউ হয়তো দেখে বললো তারপর তোমার চোখটা হলুদ হয়েছে। এগুলো দেখে প্রথমেই বাড়ির লোক বা নিজে সতর্ক হয়ে যায় যে হয়তো তার হেপাটাইটিস হয়েছে। এইটা যে প্রথম সূত্র। তারপরে সে যখন কোনো ডাক্তার কাছে যায়, কোনো ক্লিনিকে যায়, তখন কিছু ডাক্তার ওষুধ কিছু টেস্ট লিখবে, টেস্ট করলে তো বোঝাই যাবে যে তার হেপাটাইটিস হয়েছে। তখন আরও ক্লাসিফাই করতে তার কী হেপাটাইটিস হয়েছে। হেপাটাইটিস এর জন্য আলাদা টেস্ট, ই এর জন্য আলাদা টেস্ট আছে, সেগুলো করলে অবশ্যই বোঝা যাবে যে তার কী হয়েছে, এরকম ব্যাপার। আর হেপাটাইটিস বি সি এর কথা বলি, হেপাটাইটিস বি সিও তো অনেক রকম ব্যাপার আছে। তার মধ্যে হেপাটাইটিস সি, সেটা অনেক সময় বোঝা যায় না, খুব সাইলেন্টলি হয়। তাও তো দেখা যাবে তার বহুদিন ধরে রোগটা আছে, হয়তো 10 ইয়ার্স পরে তার ডায়াগনোসিস হচ্ছে, বা কোনো রকমের হয়তো কোনো একটা ট্রিটমেন্ট অপারেশন হবে, তাও তো হঠাৎ তার চেক করতে গেলে, ব্লাড টেস্ট করতে গেলে ধরা পড়ে গেল তার হেপাটাইটিস সি হয়েছে, এরকমভাবে হয়। হেপাটাইটিস সি এটা খুব ইনসিডিয়াস অনসেট, বোঝা যায় না। কিন্তু হেপাটাইটিস বিও অনেকটাই সেই রকম, হয়তো দেখা গেলো সে ব্লাড ডোনেট করতে যাবে, তা সেখানে টেস্ট করে ফোন করে বললো যে না, তোমার ব্লাড দেওয়া যাবে না, তুমি ট্রিটমেন্ট করো, তো সেই কারণে তখন এইভাবে ধরা পড়ে যায়। কিন্তু যেটা অধিকাংশ সময় যেটা হয়, হেপাটাইটিস বি যদি তার শরীরে ঢুকে যায়, ইনফেক্টেড হয়, তাহলে পরে তার এরকমই সিমটম হবে যে তার অ্যানোরেক্সিয়া হবে, একটা গা ম্যাচ করবে, জ্বর মনে হতে পারে, তার হয়তো সামান্য জ্বর হতে পারে, এগুলো তার ইনিশিয়াল সিমটম। তো ইনিশিয়াল সিমটম থেকে সে বুঝতে পারে তার সে অসুস্থ হয়েছে, তখন ডাক্তারে গেলে চেক করলে ধরে ফেলবে যে হ্যাঁ তার হেপাটাইটিস হয়েছে, বি হয়েছে। হেপাটাইটিস ধরার জন্য তো মানে এমনি হয়তো বোঝা যাবে না, কিন্তু অলওয়েজ টেস্ট কিছু নিশ্চয়ই করাতেই হয়। ব্লাড টেস্ট না করলে তো বোঝা যাবে না আর কি টাইপের হেপাটাইটিস হয়েছে, ব্লাড টেস্ট করলেই ধরা যাবে। রাইট, কেননা সব হেপাটাইটিস বি এর সিমটম প্রায় এক। তাহলে ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্টে অ্যাডভান্সেস এখন যে প্রযুক্তি আমাদের কাছে অ্যাভেলেবল আছে, টেকনোলজির কথা যদি বলি, ট্রিটমেন্ট কি অ্যাভেলেবল? ট্রিটমেন্ট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হেপাটাইটিস এ যেটা এইরকম, বা হেপাটাইটিস ই, এর জন্য নিজস্ব কোনো ট্রিটমেন্ট কিছু নেই, শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্ট। তার মানে হচ্ছে একটা এমন কিছু দেওয়া হবে যা লিভারটা সাপোর্টেড হয়। লিভার সাপোর্টেড হতে গেলে আমাদের সবসময়ই দরকার যে লিভার সেলটা যেগুলো ডিজেনারেট করে গেছে বা ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেগুলো রিজেনারেট করবে। রিজেনারেট করাতে হলে হেপাটাইটিস বি কমপ্লেক্স, মানে আমাদের হেপাটাইটিস না, আমাদের বি কমপ্লেক্স গ্রুপের মেডিসিন দরকার। এই বি কমপ্লেক্স যে মেডিসিন আছে, ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে একমাত্র ওষুধ যেগুলো দিতে হবে। আরেকটা হচ্ছে তাদের বয়েল মুভমেন্ট যাতে ঠিকঠাক হয়, সেই জন্য তাদের একটা ওই ল্যাকটিটল গ্রুপের ওষুধ দিতে হবে। মিনিমাম এই দুটো ওষুধ দিলেই মোটামুটি কাজ হয়ে যায়। আমরা যদি বেশি ওষুধ ওকে অ্যাডমিনিস্টার করি, অনেক সময় দিয়ে ফেলে, কিছু কোনো ক্লিনিক থেকে বা কেউ দিয়ে ফেলে, সেগুলো দেওয়ার প্রয়োজন হয় না। কারণ আমরা যে মেডিসিন আমরা নেব সেগুলো সবই লিভারের মধ্যে দিয়ে যাবে এবং লিভারকে সেগুলোকে মেটাবলাইজ করে বের করতে হবে, সুতরাং লিভারের উপর এক্সট্রা বার্ডেন তৈরি হয়ে যাবে। সেই জন্য ওইসব মেডিসিন না খাওয়াই বা না দেওয়াই ভালো। তো বি কমপ্লেক্সটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা দিলে পরে হেপাটাইটিসটা ইমপ্রুভ করবে, সেলগুলো ডিভিশন, লিভার সেলগুলো ডিভিশন হবে এবং তার রিকভারি রেট তাড়াতাড়ি এবং মোস্টলি আরও ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। অনেক সময়
একটা ভুল ধারণা আছে যে ওকে বয়েল খাবার খেতে হবে, এইসব খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, এগুলো ভুল ধারণা। পেশেন্টকে যত ভালো খেতে খাওয়ানো যাবে এবং টেস্টি ফুড দেওয়া যাবে, পেশেন্ট যত ভালো খেতে পারবে, খেতে ভালো লিভারের মধ্যে খাবার যদি যায় তাহলে সে তাড়াতাড়ি রিকভার করবে। এমনি যদি আনটেস্টফুল খাবার, বয়েল খাবার, তেল মশলা এসব না দিয়ে রান্না করা হয়, তা একই তার অ্যানোরেক্সিয়া আছে, মানে খিদে নেই। তারপরে ওইগুলো যদি দেওয়া হয় আরোই খেতে পারবে না। সুতরাং এটা একটা হ্যাঁ, এটা ভালো নয়। সে টেস্টফুল খাবার তাদের দিতে হবে, কিন্তু এটা মেনটেন করে যে কোয়ালিটিটা যেন ভালো হয়, নোংরা পরিবেশে যেন খাবার না তৈরি হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে আর কি তার খাদ্য দেওয়া হয়। কোনো কি মানে এই চ্যালেঞ্জ, তার মানে সবচেয়ে বড় হেপাটাইটিসের জন্য এটাই যে কতটা কোয়ালিটি ফুড বা কতটা কোয়ালিটি এনভায়রনমেন্টে পেশেন্টকে রাখা যাচ্ছে, এর থেকেও বড় চ্যালেঞ্জ কি কিছু আছে ট্রিটমেন্টের? ট্রিটমেন্টের চ্যালেঞ্জ অবশ্যই আছে। হেপাটাইটিস এ আর ই অধিকাংশ সময় রিকভার করে যায়, 99% রিকভার করে যায়। 1% হয়তো খারাপ হয়, তাদের লিভার ফেল করে। কিন্তু হেপাটাইটিস বি এবং সি হচ্ছে আরও ইম্পর্টেন্ট চ্যালেঞ্জিং একটা হেপাটাইটিস। হেপাটাইটিস বি এ যেটা হয় সেটা হচ্ছে 95% রিকভার করে যায়, 5% ক্রনিসিটি হয়ে যায়। কিন্তু হেপাটাইটিস সি যেটা, সেটা হেপাটাইটিসের পরে 30% রিকভার করে, 70% ক্রনিক হয়ে যায়। আচ্ছা, 70% ক্রনিসিটি থাকে। হেপাটাইটিস বিতে 5% ক্রনিসিটি, এই 5% হচ্ছে চ্যালেঞ্জিং। তো এই ক্রনিক যাদের হেপাটাইটিস বি আছে তাদের ট্রিটমেন্টের জন্য এখন ওষুধ মেডিসিন বেরিয়েছে, খুব ভালো মেডিসিন, যেগুলো বাজারে পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি পেশেন্টরা রিকভার করতে পারে। সেটা হচ্ছে এন্টাগাভির আছে, টেনোফোভির বলে দু রকম ওষুধ আছে, সেগুলো এখন বাজারে পাওয়া যায়, খুব ভালো ওষুধ। এবং মোস্টলি পেশেন্টদের খুব তাড়াতাড়ি লিভারের যা ফাংশনগুলো আছে ইমপ্রুভ করে যায়। হেপাটাইটিস সি সেটা সাধারণত অনেক লেটে প্রেজেন্ট করে, সিরোসিস নিয়েই প্রবলি প্রেজেন্ট করে। কিন্তু যাদের সিরোসিস তখন হয়নি তাদের খুব ভালো রেজাল্ট হবে। অনেকগুলো ওষুধ আছে যেগুলো বাজারে এখন খুব ভালো পাওয়া যায়। আগে হেপাটাইটিস সারতই না, এখন তো খুব 3 মাসের মধ্যে সেরে যায়। মানে ভাইরাসগুলোকে নির্মূল করে দেওয়া যায় 3 মাসের মধ্যে, অ্যাবাউট 80-90% কেসে সেরেই যায়। তো সুতরাং আর বাকি 10% চ্যালেঞ্জিং আছে। তার জন্য অনেক দামি দামি মেডিসিন বেরিয়ে গেছে, প্রচুর গবেষণা হয়েছে। তো অটোমেটিক্যালি তাদেরও ইমপ্রুভ করা যায়, অ্যাটলিস্ট 99% কেসে কিওর দেওয়া সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। খুব ইনফরমেটিভ, খুব ইনসাইটফুল। কারণ এই বিষয়গুলো নিয়ে যদি না জানে মানুষ, তাহলে আমার মনে হয় কখনোই তারা আসতে পারবে না, এগিয়ে আসতে পারবে না নিজের ট্রিটমেন্টের জন্য। কারণ অনেক সময় অনেকেই পিছিয়ে যায়, না থাক, আবার প্রচণ্ড কস্টলি হবে ট্রিটমেন্ট, আবার ডাক্তারখানায় যেতে হবে, একটা ভয়ে, একটা সংকোচ, দ্বিধা কাজ করতেই থাকে পেশেন্টের মধ্যে সচরাচর। কিন্তু কিওর হয়ে যায় অ্যাডভান্সড টেকনোলজি বলুন বা ডাক্তাররা বলুন, স্পেশালিস্টসরা বলুন, অনেক রকমের অনেকভাবে কিন্তু ট্রিটমেন্ট করা পসিবল, চ্যালেঞ্জেস ওভারকাম করা পসিবল। কিন্তু পসিবল সমস্তটা তখনই হবে যখন আপনারা এগিয়ে আসবেন, যখনই মনে হচ্ছে না একটু গা ম্যাচ করছে, ডিপ কালার ইউরিন পাস হচ্ছে বা কোনো রকমের কোনো অস্বস্তি বা অসুবিধা হচ্ছে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, নিজেদেরকে চিকিৎসা করাতে হবে। তবে নিজের চিকিৎসা নিজে করাটাও ঠিক নয়, যে আচ্ছা ওষুধ আছে মানে কিনে খেয়ে নিলাম, সেটা কিন্তু ঠিক নয়। কতটা ডোজে, কতটা মাত্রায় আপনার শরীর, আপনার লিভার সেটা পারমিট করবে, সেটা আপনাদেরকে একমাত্র আপনাদের ডাক্তাররাই বলতে পারবেন। ধন্যবাদ স্যার, নমস্কার।